হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম নিজেরা সরাসরি দুর্নীতি বা তদবির বাণিজ্য করেননি বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন। 2025 সালের 9 এপ্রিল হাসনাত ও সার্জিস দুদকে অতি গোপনীয় কী অভিযোগ নিয়ে গিয়েছিল? গণঅভ্যুত্থানের পরে ডিসি নিয়োগের কেলেঙ্কারি কি মিথ্যা? গণঅভ্যুত্থানের ঠিক পরপরই সমন্বয়ক পরিচয় দিয়ে সচিবালয়ে কখনো রাত 2টা পর্যন্ত, কখনো মধ্যরাত পর্যন্ত একত্রে বসে ডিসির তালিকা প্রস্তুত করেন যুগ্ম সচিব KM আলী আজম ও ভুয়া সমন্বয়ক পরিচয়ধারী গাজী সালাউদ্দিন তানবীর। যুগ্ম সচিব গাজী সালাউদ্দিন তানবীরকে স্যার সম্বোধন করতেন KM আলী আজম, কারণ তাকে সচিবালয়ে এই কাজের জন্য পাঠিয়েছিল হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ওই সময় তো হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম মন্ত্রীর থেকেও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। 11 সেপ্টেম্বর 2024 তারিখে যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে গাজী সালাউদ্দিন তানবীর স্বীকার করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের পরামর্শ তিনি সচিবালয়ে এসেছেন। তানবীর ডিসির তালিকা প্রস্তুত করার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে যুগান্তরকে বলেন, বিগত আন্দোলনে আমাদের ভূমিকা দেশবাসী প্রত্যক্ষ করেছে। প্রশাসনের কোথায় কাকে নিয়োগ দেওয়া হয় তা দেখার কিংবা জানার অধিকার আমাদের আছে। এ কারণেই এখানে আসতে হয়। ঠিক একইভাবে এনসিটিভিতেও তাকে দায়িত্ব দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সে সময় তো গণমাধ্যমে বই ছাপাতে কাগজ কেনাকে কেন্দ্র করে এনসিটিভির সমস্ত কেলেঙ্কারির তথ্য প্রকাশিত হয়। আমার প্রশ্ন হলো, ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারির পরেও কেন গাজী সালাউদ্দিন তানবীরকে এনসিটিভিতে দায়িত্ব দেওয়া হলো? গাজী সালাউদ্দিন তানবীর তো ছাত্র সমন্বয়ক ছিলেন না, কিন্তু তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে ঢুকেছেন। কারা তাকে এ ক্ষমতা দিয়েছিল? আবার প্রশ্ন হলো, ভুয়া সমন্বয়ক পরিচয় ব্যবহার করার জন্য শাস্তি না দিয়ে কেন এই অখ্যাত ব্যক্তিকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশের দ্বারা গঠিত দলে যোগ্য সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন করা হলো? হঠাৎ উদয় হওয়া ব্যক্তিকে এই পদের জন্য সাজেস্ট করেছিল কারা? এটিও হাসনাত ও সার্জিস করেছে। স্বার্থ না থাকলে বিতর্কিত ব্যক্তিকে দলে বড় পদে বসানো ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়ার মর্মান্ত কি? কোন দুদক এই ভুয়া সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানবীরকে ক্লিন সার্টিফিকেট দেয়? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুদকের চেয়ারম্যান ও 2 কমিশনার পদত্যাগ করেন 2026 সালের 3 মার্চ। তার পূর্বে 18 ফেব্রুয়ারি দুদক আদালতে তানবীরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে আদালত তানবীরকে দায়মুক্তি দেয়, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ধারা নিয়োগপ্রাপ্ত দুদকের কর্মকর্তারা গাজী সালাউদ্দিন তানবীরকে দায়মুক্তি দেয়। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, 2025 সালের 9 এপ্রিল হঠাৎ দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে দুদক কার্যালয়ে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সে সময় তারা গণমাধ্যম এড়িয়ে যাচ্ছিলেন। মূলত তারা দুদকের সামনে সবসময় গণমাধ্যমের কর্মীরা অবস্থান করেন। হাসনাত ও সার্জিসের সামনে সাংবাদিকরা এসে হাজির হলে তারা বলেন, অতি গোপনীয় অভিযোগ নিয়ে এসেছি। কি সেই গোপন অভিযোগ? মূলত অতি গোপনীয় অভিযোগ দাখিলের নামে গাজী সালাউদ্দিন তানবীর সহ উপদেষ্টাদের যে সকল এপিএস ও পিওদের বিরুদ্ধে অভিযোগ আসে সেসব বিষয়ে রফাদফা করতেই দুদকে হাজির হন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম নিজেরা সরাসরি দুর্নীতি বা তদবির বাণিজ্য করেনি, গাজী সালাউদ্দিন তানবীরদের মাধ্যমে করিয়েছে। সুতরাং ওদের রক্ষা করতে না পারলে নিজেরা ফেঁসে যাবে, তাই রক্ষা করতে যাওয়া করার করেছে। এজন্য এখন বড় গলায় বলতে পারে, বিএনপি সরকারের সময় এনসিপির দরবেশ বাবা গাজী সালাউদ্দিন তানবীর দায়মুক্তি পেয়েছে। সব সেটআপ এভাবেই করে রেখেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পরে নির্বাচিত সরকার আসবে, আর দুদকের কর্মকর্তারা পদত্যাগের আগে ক্লিন সার্টিফিকেট দিয়ে যাবে। এতে সারা জীবন বলা যাবে নির্বাচিত সরকার আমাদের দায়মুক্তি দিয়েছে।
কিন্তু সাম্প্রতিককালে টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সুস্পষ্ট ঘুষ ও দুর্নীতির তথ্য উঠে আসায় সবকিছু নতুন করে তদন্তের দাবি উঠেছে। নতুন করে সব তদন্ত হোক।